ওকে, আজকে আমরা করব ইউনিফর্ম সার্কুলার মোশন। কি করব? ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন কি? হোয়াট ডু উই মিন বাই ইউনিফর্ম সার্কুলার মোশন? হোয়াট ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন? এনিওয়ান? সার্কুলার পাথে ইউনিফর্ম একটা স্পিড বা ভেলোসিটি নিয়ে অ্যাক্সিলারেশন জিরো হবে সার্কুলার পাথের মুভমেন্ট হয়নি। আর কেউ? আর কেউ? ট্যানজেন্ট বরাবর সবই হয়। আর কেউ? না। যদি কোশ্চেনটা এভাবে করা হয় যে ইউনিফর্ম সার্কুলার মোশন আর নন ইউনিফর্ম সার্কুলার মোশন কি ডিফারেন্স হবে? একটা অ্যাক্সিলারেট করবে, একটা করবে না। না। আর কেউ? আর কেউ ট্রাই কর, ট্রাই কর। হচ্ছে না। ট্রাই কর, ট্রাই কর। হচ্ছে না। ট্রাই কর। ডিফারেন্সটা কি? ইউনিফর্ম স্পিড বলছি না, ইউনিফর্ম সার্কুলার মোশনের কথা বলছি। ট্রাই কর। একটা কনস্ট্যান্ট স্পিডে যাবে, একটা ভেরিয়েবল স্পিডে। বইগুলো বন্ধ করে দাও সবাই। একটা কনস্ট্যান্ট স্পিডে যাবে, একটা ভেরিয়েবল স্পিডে যাবে। একটুখানি বুঝি। খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে, দুটো ফ্যান নিয়ে আমরা কথা বলি। একটা এই ফ্যানটা, একটা ওই পেছনের ফ্যানটা। একটু এই দুটো ফ্যানের দিকেই তাকা। একটা সামনের ফ্যানটা, একটা পেছনের ফ্যানটা। ওকে, ফার্স্টে দেখ, আমি ওই যে ফ্যানটা ঘুরছে স্লোলি, দেখছিস তো? ওর যে একটা ব্লেড ঘুরছে, সেই ব্লেডের এন্ডে যদি আমি একটা মার্কার দিই, তাহলে সে দেখ এরকম করেই ঘুরেছে, ফিক্সড ঘুরছে না। প্রথমটা ঘুরে আসছে যদি তার 1 সেকেন্ড লাগে, সেকেন্ড বার ঘুরে আসলো তার 1 সেকেন্ডই লাগছে, থার্ড বারও 1 সেকেন্ড, ফোর্থ বারও 1 সেকেন্ড, ফিফথ বার টাইমটা কি পাল্টাচ্ছে? তাহলে সে যতবার রিভলভ করে আসছে কত টাইম লাগছে? সেই সেম টাইম না? এই ফ্যানটাকে দেখ, ভালো করে দেখবি। প্রথমে বলবি এই একটা ব্লেড ঘুরে আসতে কত টাইম লাগছে। ফার্স্টে, সেকেন্ডে, থার্ডে, ফোর্থে বলবি 1 2 3 4। তারপর আর গুনতে পারবো না আমি। কি বুঝলাম এখান থেকে? কি বুঝলাম? তাহলে এখানে একটা রাউন্ড কমপ্লিট করতে যে টাইম লাগছে, সেকেন্ড রাউন্ডটা সেই টাইমে সে করতে পারছে না। সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট সে আরও তাড়াতাড়ি করছে, থার্ড রাউন্ডটা আরও তাড়াতাড়ি করছে। যত রাউন্ডগুলো সে বেশি তাড়াতাড়ি কভার আপ করবে, তত তার কি বাড়ছে? স্পিড বাড়ছে। চলো দেখ পেছনটায়, তাহলে পেছনটায় কি স্পিড চেঞ্জ হচ্ছে? এটাই কি স্পিড চেঞ্জ হচ্ছে? তার মানে দুটো গল্প, একটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন ইউসিএম, একটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন এনইউসিএম। পরীক্ষার খাতায় লিখবে, ভেবে কেটে দেবে। এটা শুধু আমার জন্য, কারণ আমি তো আলসে মানুষ, তাই। হ্যাঁ, কেটে দেবো। এটা হচ্ছে ইউসিএম, মানে ইউনিফর্ম সার্কুলার মোশন। আমরা শর্ট ফর্মে এভাবেই ডাকবো। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনে কি হচ্ছে, যে একটা বডি এরকম একটা গোলপথে ঘুরছে, রাইট? যখন বডিটা এমন গোলপথে ঘুরছে, ফার্স্ট জিনিস হচ্ছে আমাকে জানতে হবে এর ভেলোসিটি কোন দিকে, এর অ্যাক্সেলারেশন কোন দিকে। বলতে পারবি এর ভেলোসিটি কোন দিকে? ওকে, তার মানে এই পয়েন্টে ভেলোসিটি দিচ্ছে এরম ঘুরে, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি এই দিকে না? এই পয়েন্টে ভেলোসিটি, এই পয়েন্টে ভেলোসিটি, রাইট। তার মানে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি কোন দিকে হবে? ট্যানজেনশিয়ালি সেই ডিস্টেন্স বরাবর, মানে সেই ডিস্টেন্স বলবো না, সেই ডাইরেকশন বরাবর, রাইট? সেন্টার থেকে পারপেন্ডিকুলার না। সেন্টার থেকে পারপেন্ডিকুলার কথাটা ওভাবে বলা ঠিক হবে না। সেন্টার থেকে পারপেন্ডিকুলার অ্যাট এনি পয়েন্ট বলতে হবে, সবসময় বলা যাবে না পারপেন্ডিকুলার। কারণ এই লাইনটাকে আমরা বলি হচ্ছে রেডিয়াল, এইটাকে বলি ট্যানজেনশিয়াল। এবার পারপেন্ডিকুলারটা না অনেক অন্যরকম কথা। এইটাও পারপেন্ডিকুলার, আমি যদি এখান থেকে এরকম একটা দাগ দিই, দেখ সেটাও পারপেন্ডিকুলার হতে পারে না? এরকম একটা দাগ পারপেন্ডিকুলার,
কিন্তু এটা কখনোই ট্যানজেন্ট হবে না। ট্যানজেন্ট এটাই হবে যেটা জাস্ট ওটাকে টাচ করে বেরিয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? এটা তো ট্যানজেন্ট নয়, এটা পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার কথা বলাটা ঠিক নয়, বলা উচিত যে ট্যানজেনশিয়াল, এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কোনো কনফিউশন আছে? ওকে। এবার যখন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, এই ভেলোসিটিটা তার মড যদি 5 মিটার পার সেকেন্ড হয়, এই ভেলোসিটির মডও 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি ভেলোসিটির মড 5 মিটার পার সেকেন্ড বলছি, তার মানে আমি কি বলতে চাইছি? না, আর কেউ? না, ম্যাগনিচিউড। তার মানে বোঝাতে চাইছি যে এখানে ভেলোসিটির ম্যাগনিচিউডও 5 মিটার পার সেকেন্ড, এখানে ভেলোসিটির ম্যাগনিচিউডও 5 মিটার পার সেকেন্ড। কিন্তু যদি ভেলোসিটি বলি তাহলে ম্যাগনিচিউড 5 মিটার পার সেকেন্ড, ডাইরেকশন কি হচ্ছে? ডিফারেন্ট। তার মানে অপোজিট না, এখানে এইদিকে ডাইরেক্টেড, এখানে এইদিকে ডাইরেক্টেড, এখানে এইদিকে ডাইরেক্টেড। তার মানে ম্যাগনিচিউড অফ দ্য ভেলোসিটিস উইল বি সেম, ডাইরেকশন অফ দ্য ভেলোসিটিস আর চেঞ্জিং। ক্লিয়ার হয়েছে? তাহলে ম্যাগনিচিউড যদি সেম থাকে, ডাইরেকশন যদি পাল্টে যায়, তাহলে ভেলোসিটি সেম থাকে না পাল্টে যায়? পাল্টে যায়, কারণ ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এইটা হচ্ছে যে লাইনটা সেন্টার বরাবর আসে সেই লাইনটাকে রেডিয়াল লাইন বলে, আর কোনো পয়েন্টকে জাস্ট টাচ করে যে লাইনটা বেরিয়ে যায় সেটাকে তার ট্যানজেনশিয়াল লাইন বলে। এটা ফর ইউনিফর্ম সার্কুলার মোশন। যদি নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, মনে করো যে এরকম একটা মোশন আছে হুইচ ইজ নন ইউনিফর্ম। কীরকম? তাহলে প্রথম পাকটা সে ধীরে 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 দেবে, তারপরে স্পিড বেড়ে গেল, তারপরে আরও বেড়ে গেল, আরও বেড়ে গেল, করে ঘুরতে থাকলো। তার মানে কি? যে কোনো একটা মোমেন্টে তার ভেলোসিটি কি ফিক্স থাকছে? পাল্টাচ্ছে। স্পিডও কি ফিক্স থাকছে? তার মানে এখানে ভেলোসিটি চেঞ্জিং, স্পিড কনস্ট্যান্ট। এখানে ভেলোসিটি চেঞ্জিং, স্পিডও চেঞ্জিং। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে কি হবে, এখানে এইটাই সাপোজ ভেলোসিটি এইদিকে এইটুকু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ম্যাগনিচিউড বেড়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ম্যাগনিচিউড আরেকটু বেড়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ম্যাগনিচিউড আরও বেড়ে গেছে। ক্লিয়ার হচ্ছে কথাটা? সাপোজ এখানে মড অফ ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, এখানে সাপোজ সেটা 2 মিটার পার সেকেন্ড, এখানে সাপোজ 3 মিটার পার সেকেন্ড, সাপোজ 4 মিটার পার সেকেন্ড, সাপোজ 5 মিটার পার সেকেন্ড। তাহলে যত টাইম পার হচ্ছে তার ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিচিউডে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তার মানে দুটোর ক্ষেত্রেই কি দেখতে পাচ্ছি যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে স্পিড কনস্ট্যান্ট, নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে স্পিড ইজ অলসো চেঞ্জিং। নেক্সট জিনিস হচ্ছে, বলতে পারবি যে অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করে? যদি এটা বলি এর অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে, আমরা পড়েছি ক্লাস 10-এ। সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করে? কোন দিকে? কোন দিকে? দু ধরনের পড়েছিলাম অ্যাক্সেলারেশন। কোন দিকে কাজ করে? কোন দিকে? বাইরে ভিতরে বললে হবে না, বাইরে তো এটাও হতে পারে। টুয়ার্ডস দ্য সেন্টার, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। কি বলেছিলাম? টুয়ার্ডস দ্য সেন্টার আর অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। পেটাল মানে ইনসাইড, সেন্ট্রিপেটাল মানে তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার, ফিউগাল মানে আউটসাইড। তাহলে সেন্ট্রিপেটাল কোন দিকে হবে? এই দিকে। সেন্ট্রিফিউগাল কোন দিকে? এই দিকে। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স যদি ভেতর দিকে হয়, সরি বাবা করিস না, সেন্ট্রিপেটাল ফোর্স যদি উঠে পড়, এখানে বসিস না, গায়ে লেগে যাচ্ছে, উঠে পড়, ওই গ্যাপটা ঢুকে যেত। হ্যাঁ, সায়ন্তনের পাশে বসানো যাবে না, আড্ডা হবে। চেপে বাবা, চেপে ওদিকে না, অনির্বাণ চেপে যা, অনির্বাণ না ওখানে না, ওখানে অনির্বাণ চেপে যা, সায়ন্তন চেপে যা, সঞ্চিতা চেপে যা। হ্যাঁ, ওইখানটা বস, চেপে যা। হ্যাঁ, বসে পড়, একটু এদিক ওদিক করে, ব্যাস। বাবা একটু চেপে যা। হ্যাঁ, ঠিক আছে বাবা, তোর অসুবিধা, বাবা ডান দিকে চেপে যা, অরিজিৎ একটু ডান দিকে চেপে যা। ঠিক আছে, সবার ঠিক আছে? কারোর ডিসকমফর্ট আছে? হেলান দিতে হবে না, এগিয়ে। হ্যাঁ, রিপম হেলান দিতে হবে না, এগিয়ে, ব্যাস। পড়া হয়ে গেলে হেলান দিতে হবে, অসুবিধা নেই। আচ্ছা, ক্লিয়ার হয়েছে কথাটা? কোথায় ছিলাম, কী পড়াচ্ছিলাম? সেন্ট্রিপেটাল, সেন্ট্রিফিউগাল। তাহলে এটা হচ্ছে সেন্ট্রিপেটাল, এটা কি সেন্ট্রিফিউগাল, রাইট? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে
তাহলে সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল সেন্টারের দিকে। এর ক্ষেত্রে কি আছে? এর ক্ষেত্রে নিশ্চয়ই সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল থাকবে, কারণ ও তো রোটেট করছে। আচ্ছা, যদি স্পিড সেম থাকে তাহলে ট্যানজেন্ট বরাবর কি কোনো স্পিড বাড়ছে? বাড়ছে না তো। তাহলে চেঞ্জ ইন স্পিড ট্যানজেন্ট বরাবর কত? 0। যদি স্পিড সেম না থাকে তাহলে চেঞ্জ ইন স্পিড ট্যানজেন্ট বরাবর কি আছে? তো কিছু। তার মানে এখানে যদি আমি ট্যানজেন্ট বরাবর একটা অ্যাক্সেলারেশনের কথা ভাবি, আমরা এখনও পড়িনি সেটা, বাস আন্দাজ করছি যে যেমন এই দিক বরাবর একটা অ্যাক্সেলারেশন আছে, ধরছি যে এই দিক বরাবর একটা অ্যাক্সেলারেশন আছে। কি বললাম? যেমন এই দিক বরাবর একটা অ্যাক্সেলারেশন আছে, ধরছি যে এই দিক বরাবর একটা অ্যাক্সেলারেশন আছে। ক্লিয়ার? সেই অ্যাক্সেলারেশনটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। কি অ্যাক্সেলারেশন? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এখন যদি ট্যানজেন্ট বরাবর স্পিড নাই পাল্টায় তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকবে। ভালো করে ভেবে বলো, ট্যানজেন্ট বরাবর স্পিড পাল্টাচ্ছে না, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকবে না। এটার ক্ষেত্রে স্পিড কি পাল্টাচ্ছে? ট্যানজেন্ট বরাবর স্পিড কি পাল্টাচ্ছে? তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কী করে থাকবে? তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটার ক্ষেত্রে পসিবল নয়। তার মানে এটি কী হবে এই ক্ষেত্রে? 0। ক্লিয়ার হয়েছে? চলে আসি নন ইউনিফর্ম সার্কুলার মোশনে। এখানে কি ট্যানজেনশিয়াল স্পিড পাল্টাচ্ছে? ভালো করে দেখ, 2, 3, 4, 5, তাহলে স্পিড কি সেম থাকছে না পাল্টাচ্ছে? পাল্টাচ্ছে। এর তো একটা রেডিয়াল অ্যাক্সেলারেশন আছেই, যেরকম আগে ছিল, তাহলে এর একটা রেডিয়াল অ্যাক্সেলারেশন অবশ্যই আছে, এবং তো ট্যানজেনশিয়াল স্পিডও তো পাল্টাচ্ছে। তার মানে একইভাবে তো ট্যানজেনশিয়ালের একটা অ্যাক্সেলারেশন পোর্শন থাকা উচিত, সেটার নাম দিলাম আমরা এটি। তাহলে এই ক্ষেত্রে কি এ আরও এক্সিস্ট করছে, এ টিও এক্সিস্ট করছে। এ আর কি? সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন, এটি কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। তাহলে যে কোনো একটা মোমেন্টের কথা যদি ভাবি, যে সাপোজ এই সিচুয়েশানে কেউ যদি বলে স্যার এর অ্যাক্সেলারেশন কত, তাহলে এই দুটো অ্যাক্সেলারেশনের রেজাল্টেন্ট হবে না? এদের মাঝখানের অ্যাঙ্গেল অবভিয়াসলি 90 ডিগ্রি, কারণ একটা রেডিয়াল একটা ট্যানজেন্ট। তাহলে টোটাল অ্যাক্সেলারেশন যদি এ হয় সেটা তাহলে √AR² প্লাস AT² হয়। বোঝা গেল? কিন্তু এখানে কি এ আর আছে, এটি কি আছে? তাহলে এখানে একমাত্র অ্যাক্সেলারেশন কি হবে? নিশ্চয়ই √AR², AT² তো 0, তার মানে এ কী হবে? সিম্পলি AR। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন ইউনিফর্ম সার্কুলার মোশন অ্যান্ড নন ইউনিফর্ম সার্কুলার মোশন। এর ব্যাপারটা আচ্ছা, এইটুকু কি বুঝেছিস? মোটামুটি উপরটা এ বাদে তুই বাকিটা বুঝেছিস? চল এর ব্যাপারটাকে আরেকবার ডিসকাস করা যাক, ফ্রেশ করে করি। চল, তো সেন্টিপিটাল নিয়ে বুঝতে অসুবিধা হলে আমি সেন্টিফিউগাল দিয়ে বোঝাই, তাহলে ইজি লাগবে বুঝতে। দেখ, সেন্টিফিউগাল দিয়ে বোঝ। দুটো মোশন আছে, দুটোই সার্কুলার মোশন। এটা একটা সার্কুলার মোশন, এটা একটা সার্কুলার মোশন। ক্লিয়ার হয়েছে কথাটা? এটা ইউনিফর্ম সার্কুলার মোশন, এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন, রাইট? কি হচ্ছে যে এটা যদি সেন্টার হয় তাহলে রেডিয়াস বরাবর এইদিকে তো একটা অ্যাক্সেলারেশন কাজ করবে, সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন, ওটাকে AR দিলাম। যেহেতু রেডিয়াস বরাবর সেটাকে কী দিয়ে রাখছি? AR। এই ট্যানজেন্ট বরাবর একটা অ্যাক্সেলারেশন কাজ করবে, যেহেতু ট্যানজেন্ট বরাবর এর নাম দিলাম AT। এটার ক্ষেত্রে আমি সেম আঁকছি, এইটার নাম দিচ্ছি AR, ট্যানজেন্ট বরাবর এটার নাম দিচ্ছি AT। ক্লিয়ার? এখন গল্প হচ্ছে যদি ইউনিফর্ম সার্কুলার মোশন হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কি থাকে? না। এটুকু আমরা আশা করি সবাই বুঝেছি। তাহলে এটি কি হবে? 0। AR রয়েছে, বুঝতে পারছিস? তোর নাম কি আবার? বুঝতে পারছিস? যদি নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয় তাহলে এটাও থাকে, এটাও থাকে। প্রথম জিনিস হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90। ওই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90। এখন আমরা এটুকু বুঝে গেছি যে যদি আমার এরকম কোনো একটা ভেক্টর সেট থাকে যারা একে অপরের সাথে 90 ডিগ্রি করে, তাহলে তার একটা রেজাল্ট্যান্ট পাই তো এদিকে, সেটার নাম দিলাম আমি A। তাহলে এখানেও সেম পাবো, তাহলে এটার নাম দেবো কি? A। A সমান অবভিয়াসলি AR² প্লাস AT²।
কারণ ভেতরে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখানেও সেম লিখবো, a ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, রাইট? মজার গল্প হচ্ছে এখানে তো আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন নেই, তাহলে এটির জায়গায় কত বসাবো? 0। এই জায়গায় যদি 0 বসায় তাহলে এটি স্কোয়ার কত হবে? 0 স্কোয়ার 0। তার মানে a ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার, তাহলে a ইকুয়ালস টু কী হবে? আর। চলে আসি এখানটায়, এখানটাতে এটির ভ্যালু আছে, এয়ারেরও ভ্যালু আছে, তাহলে এখানে দিস উইল বি দি এক্সপ্রেশন ফর অ্যাক্সেলারেশন। ক্লিয়ার হয়েছে? এবার কোনো কনফিউশন আছে? চলো এটুকু লিখে নাও, নোট ডাউন করে নাও, সুন্দর করে নোট ডাউন করে নাও। সেন্ট্রিপেটাল হচ্ছে কজ, যেটা জন্য অ্যাকচুয়ালি হয়। সেন্ট্রিফিউগালটা তো আমরা সুবিধার জন্য ধরি, ওটা ধরতে হয় যাতে আমাদের একটা গ্রস ভ্যালু দিয়ে আমরা করতে পারি অঙ্কটাকে। সাপোজ একটা ইলেকট্রন যদি একটা নিউক্লিয়াসের অ্যাবাউটে মুভ করে, তাহলে তার জন্য কুলম্ব ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, তার জন্য সেন্ট্রিপেটাল ফোর্সটা আমরা কুলম্ব ফোর্স ধরছি। কিন্তু অঙ্ক করার সময় আমরা যদি কেউ বলে তার ভেলোসিটি, কত ভেলোসিটি নিয়ে ঘুরছে, কী করে বার করবো? সেন্ট্রিফিউগাল ইমাজিনেশন ধরতেই হয়। তার মার্কারি সানের অ্যাবাউটে রোটেট করছে অলমোস্ট সার্কুলার পাথ, সেটা তো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। কেউ যদি বলে যে তাহলে এটা আমি কী করে বার করব, সে আমাকে সেন্ট্রিফিউগাল ধরে করতেই হবে। তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটাকে আমি সবসময় কনসিডার করে নিচ্ছি অ্যাজ এ কাউন্টার পার্ট অফ সেন্ট্রিপেটাল ফোর্স, দ্যাট ইজ নট এ রিয়াকশন ফোর্স। ধরার সুবিধার জন্য ধরছি যে যদি এটা নাই নড়ে, তাহলে যদি এরকম একটা উল্টো দিকে ভাবি তাহলে সেটা সেন্ট্রিফিউগাল হতে পারে। এইভাবে একটা ফলস জিনিসকে ধরে নিচ্ছি, ধরা তো যায় না কিন্তু ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে? ঝটপট সবাই করে নাও। ঝটপট ঠান্ডা লাগছে এই নাকি? তোর আবার ফ্যান চালাচ্ছিলিস? কার? তোর জ্বর কবে এলো? এখানে সি ওদিকটা যেত, এখানে বস, ঠান্ডা লাগবে নাহলে। উঠে পড়, ওখানটা চলে যেত। তোর নাম কি? পূর্বাশা? চলে যা, ও তুই ওখানটা চলে। চলো হয়েছে? চলো নেক্সট জিনিস করি। নেক্সট জিনিস হচ্ছে আমরা কি রিলেশনশিপ জানবো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। বলতে পারবি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কাকে বলে? এনিওয়ান? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি? এনিওয়ান, হোয়াট ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা বলা যায়। মনে কর যে আমার এখানে একটা ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে, যে কোনো একটা সময় আমার একটা পার্টিকেল সাপোজ এ পজিশনে ছিল। কোথায় ছিল? এ পজিশনে। এইটা সেন্টার, এই সেন্টার থেকে সাম আর ডিস্টেন্স দূরে সাপোজও রয়েছে। ক্লিয়ার? যখন ওখানে আছে তখন সাপোজ আমি যদি হরাইজন্টালের সাথে একটা দাগ দিই, ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1। কত অ্যাঙ্গেল? θ1। কিছু টাইম পর, সাপোজ টি টাইম পর, ও এ থেকে চলে গেছে বি পজিশনে। ক্লিয়ার হয়েছে? কোথা থেকে কোথায় চলে গেছে? এ থেকে বিতে। যখন ও বি পজিশনে চলে গেছে নিশ্চয়ই নতুন একটা অ্যাঙ্গেল হবে। সাপোজ নতুন যে অ্যাঙ্গেলটা হলো, মানে এইখান থেকে এইখান অবধি, তার নাম দিলাম θ2। ক্লিয়ার? তাহলে তো একটা অ্যাঙ্গেলের চেঞ্জ আছে, এইটা যেটাকে আমরা ডেল্টা থিটা বলতে পারি। কি লিখবো? ডেল্টা থিটা, θ2 মাইনাস θ1, কারণ এতটা θ2 এটুকু θ1, সো দ্যাট উইল বি θ2 মাইনাস θ1। ক্লিয়ার হয়েছে?
এখন যখন এই ডিসপ্লেসমেন্টটা হয়েছে, এটা তো একটা অ্যাঙ্গেলের ডিসপ্লেসমেন্ট। আমরা ডিসপ্লেসমেন্ট কীভাবে বার করি? পজিশন ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডিফারেন্স কি? যে দুটো পজিশনের মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলি। একইভাবে অ্যাঙ্গেল আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে দুটো অ্যাঙ্গেলের মধ্যে যা গ্যাপ, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এটা থিটা। মাথায় রাখতে হবে থিটার ইউনিট ইজ অলওয়েজ ইন রেডিয়ান, সব সময়ের জন্য রেডিয়ানে। থিটা কিন্তু আমরা ডিগ্রিতে নিতে পারবো না, এটাকে কখনোই লিখতে পারবো না 60 ডিগ্রি। লিখতে গেলে আমি লিখতে হবে π/3 রেডিয়ান, সেটা ঠিক আছে। 60 ডিগ্রি লেখাটা কিন্তু ঠিক নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে ডেল্টা থিটা হচ্ছে θ2 মাইনাস θ1। কিন্তু যখন এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে, পার্টিকেলটা তো ফিজিক্যালি এইখান থেকে এই জায়গাটুকু মুভ করেছে, তাই না? কিন্তু এইটা তো একটা অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমি মিটারে লিখতে পারি তো? আমি এখান থেকে এতটুকু বেঁকে হেঁটে গেলাম, লিখতে পারি না মিটারে? আচ্ছা, আমি এখান থেকে 2 মিটার গেলাম, এবং দেখো ওটা একটা কার্ভড পাথ, তাই না? তাহলে ও একটা আর্ককে এক্সিকিউট করছে। এই আর্কটার নাম দিলাম আমি এস। কি নাম দিলাম? এস। হ্যাঁ, আর এই যে ডেল্টা থিটা, নিজের বোঝার সুবিধার জন্য এটার নাম দিচ্ছি আমি থিটা। মানে ডেল্টা থিটাকে ডেল্টা থিটা না বলে বলছে থিটা। যেমন টাইমকে ডেল্টা টি না বলে টি বলছি, ওটা তো অ্যাকচুয়ালি টাইমের ডিফারেন্স। ডেল্টা টি না বলে টি বলছি, এটাকেও ডেল্টা থিটা না বলে থিটা বলছি। তাহলে থিটা ইকুয়ালস টু বলতে চাইছি θ2 মাইনাস θ1, জাস্ট কিছুই নেই, নামটা আলাদা করে নতুন নাম দেওয়া। তাহলে এখান থেকে লেখা যায়, দেখ, যে যদি এই দুটো খুব কাছাকাছি চলে আসতো, হতেই তো পারতো কোনো এক সময় খুব কাছাকাছি চলে এসছে, যদি এই দুটো খুব কাছাকাছি চলে আসতো, তাহলে এটা যদি আরও বড় গোল হতো, তাহলে আমি তো এরকম দুটো পয়েন্ট এ আর বি ভাবতে পারতাম না? তখন তো এই পয়েন্টটাকে আমি এ বলতাম, এই পয়েন্টটাকে বি বলতাম, এটাকে অ্যাজ ইউজুয়াল থিটা বলতাম, আর এই যে ডিস্টেন্সটা এটাকে আমি আর বলতাম, এটাকে এস বলতাম। এটা 90 ডিগ্রি না? বা আমি এরকম ভাবতে পারি যে এটাও ক্লোজ টু 90 ডিগ্রি ভাবতে পারি না? মানে কাছাকাছি, 90 ডিগ্রি তো নয়, বাট হ্যাঁ, থিটা যত ছোট হবে ততটা 90 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। ঠিক আছে? তার মানে এখান থেকে যদি আমি সাইন থিটা লিখি, কি লিখতে পারি? সাইন থিটা কি লিখতে পারি? s/r লিখতে পারি না? আমরা জানি যে থিটার ভ্যালু যদি খুব ছোট হয়, তাহলে সাইন থিটাকে কি লিখতে পারি? ইফ থিটা ইজ লেস, সাইন থিটাকে কি লিখতে পারি? থিটা 4 ডিগ্রি থেকে কম হলে সাইন থিটাকে লেখা যায় থিটা। ট্যান থিটাকে কি লেখা যায়? থিটা। ক্লিয়ার হয়েছে? কস থিটাকে কি লেখা যায়? 1 ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে সাইন থিটাকে কি লিখতে পারি? থিটা লিখতে পারি। তাহলে থিটা ইকুয়ালস টু কী হয়ে গেল? s/r। তাহলে এস ইকুয়ালস টু কী হলো? আর থিটা। দিস এ ইম্পর্টেন্ট ডেরিভেশন। এটা কিন্তু আমাদের থেকেই কাজে লাগবে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা যখনই এই ধরনের বড়, এসটা হচ্ছে আর্ক লেন্থ, এ থেকে বি অব্দি যে ফিজিক্যাল লেন্থ করে, আমরা এইটা মুখস্থ করব। মানে এস ইকুয়ালস টু আর, যেমন এফ ইকুয়ালস টু এম এ, এইটা এস ইকুয়ালস টু আর থিটা, এভাবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? মানে আমরা কিছু জিনিস স্পেসিফিক্যালি এভাবে মুখস্থ করবো যাতে আমাদের মাথায় থেকে যায়, কোনো ভুল না হয়। ওকে? এস ইকুয়ালস টু আর থিটা, এটা সেট হয়ে গেল। লেখা হচ্ছে, এটা লিখেছিস? সবাই লেখা হচ্ছে, ঝটপট নোট ডাউন করে নে। এবার আমরা এইটুকু বুঝে গেছি যে এস ইকুয়ালস টু আর থিটা, এইটুকু নিয়ে আমাদের আশা করি কোনো কনফিউশন নেই। ভালো কথা। কিন্তু এখানে একটা জিনিস দেখ, টি টাইমে কভার করেছে, তাই না? আমি এরকম লিখলাম যে এস ইকুয়ালস টু আর থিটা, দুদিকেই টি দিয়ে ডিভাইড করে দিলাম, দিতেই পারি আমার ইচ্ছা। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, s/t মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি হয়? ভেলোসিটি। তাহলে এখানে ভি লিখতে পারি তো, ইকুয়ালস টু আর ইন্টু θ/t। এখন থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটার চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট উইল বি অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে θ/t, এটাকে আমরা বলবো ওমেগা, যেখানে ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? একটু মাথায় রাখবে কিছু জিনিস। ফার্স্ট হচ্ছে, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে অনেকগুলো নামে ডাকা হয়।
এটাকে কখনো কখনো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলে, কখনো কখনো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলে, কখনো কখনো শুধু ফ্রিকোয়েন্সিও বলে। যদিও শুধু ফ্রিকোয়েন্সি মানে আমরা শুধু নিউ বা এফকে বুঝবো, যেখানে ওমেগা হচ্ছে 2π নিউ বা 2π এফ, কিন্তু তবুও কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই জায়গাটা খুব কনফিউজিং হয়ে যায়। যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে অবভিয়াসলি ওমেগা, যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে অবভিয়াসলি ওমেগা, যদি ফ্রিকোয়েন্সি বলে প্রাইমারিলি তোমরা নিউ ধরে করবে, মানে ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ ধরে করবে, কিন্তু যদি দেখো যে তারপরে উত্তর মিলছে না, বুঝবে তাহলে ওটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলেছিল। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, নর্মালি দেবে না, এরকম একটা দুটো অঙ্কে আছে একটু ডিস্টার্বিং, ওটা দেখে নেবে। আচ্ছা, তার মানে আমি কি লিখতে পারি যে অর ভি ইকুয়ালস টু আর ইন্টু ওমেগা, কিন্তু আমরা এইভাবে মুখস্থ রাখবো না, আমরা মুখস্থ রাখবো এইভাবে ভি ইকুয়ালস টু ওমেগা আর। ক্লিয়ার হয়েছে? আমরা মুখস্থ রাখবো ভি ইকুয়ালস টু ওমেগা আর। আচ্ছা, যদি ভি ইকুয়ালস টু ওমেগা আর হয়, আমি তো আবার এটাকে টাইমের রেসপেক্টে ভাগ করতে পারি। তুমি তো এরকম করতে পারি যে ভি ইকুয়ালস টু ওমেগা আর, এটাকেও আবার টি দিয়ে ডিভাইড করে দিলাম বোথ সাইড, করতে পারি না? ভি বাই টি কী হয়? অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা এ দিয়ে লিখবো। ভি বাই টিকে কী দিয়ে লিখবো? এ ইকুয়ালস টু, দেখো ওমেগা বাই টি ইন্টু আর, ওমেগা বাই টি। থিটা বাই টি যদি হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে ওমেগা বাই টি কী হবে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এটাকে লিখবো আলফা দিয়ে, কি দিয়ে? আলফা। তার মানে এ ইকুয়ালস টু আলফা ইন্টু আর। এটাকেও আমরা মুখস্থ করে রাখবো। ঠিক আছে? এটা তো খুব সিম্পলি দেখালাম যে সিম্পলি টি দিয়ে ডিভাইড করে বা সিম্পলি এ দিয়ে ডিভাইড করে। এবার এটাকে আমরা একটু ডিফারেন্সিয়ালি দেখব, ফ্রম ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচ। হ্যাঁ, ফ্রম ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচ কি দেখব? যে সাপোজ আমার এখান থেকে এইটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে ডেল্টা থিটা, তার জন্য এখানে ডিসপ্লেসমেন্ট ডেল্টা এস, এটা আর ডেল্টা এস যে টাইমে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা হচ্ছে ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? প্রশ্ন তো আসতেই পারে, স্যার তুমি আর কে কেন ডেল্টা লিখলে না? কেন লিখলাম না আর কে ডেল্টা? আর কি পাল্টাচ্ছে কখনো? আর ইজ নট চেঞ্জিং। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি যে ডেল্টা এস ইকুয়ালস টু আর ডেল্টা থিটা, লিখতে পারি তো? বোথ সাইডে ডিভাইড করে দিচ্ছি বাই ডিটি, ডিভাইডিং বাই ডেল্টা টি। তো লিখতে পারি যে অর ডেল্টা এস বাই ডেল্টা টি ইকুয়ালস টু আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি, লিখতে পারি। বলতে পারি যে ডেল্টা থেকে ডি যেতে গেলে আমার কন্ডিশন কি? ডেল্টা থেকে ডিতে যদি আসতে চাই তাহলে আমার কন্ডিশন কি? দেখো নিচে কি দিয়ে ডিভাইড করেছি? ডেল্টা টি দিয়ে। টি না, কি দিয়ে? ডেল্টা টি তো 2 সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, চেঞ্জ তো। ডেল্টা টি মানে কি? চেঞ্জ ইন টাইম। এই চেঞ্জ ইন টাইমটা যদি খুব ছোট করে আনি, 2 সেকেন্ড 1 সেকেন্ড না রেখে সাপোজ 10⁻⁻³ সেকেন্ড রাখতে পারি তো, হাইলি প্রিসাইজ টাইম। সেই সময় তো একটা ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হবে, একটা অ্যাঙ্গেলের চেঞ্জ হবে, হবে না? তার মানে যখন ডেল্টা টিটাকে খুব শর্ট করে আনছি, ছোট করে আনছি, সেই সময় যা আমি দেখব তখন সেটা চেঞ্জ ডেল্টা থেকে ডিফারেন্সিয়াল চেঞ্জ ডিতে চলে যাবে। তার মানে কখন যাবে? যখন লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হবে। লিমিট কি হবে? ডেল্টা টি টেন্স টু 0, ডেল্টা এস বাই ডেল্টা টি হবে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? ডেল্টা এস বাই ডেল্টা টি মানে আমরা জানি দিস ইজ ভেলোসিটি, বা এটাকে লিখতে পারি একবারে ডিএস বাই ডিটি ইকুয়ালস টু আর। এখানে তো কোনো চেঞ্জ নেই, তাহলে লিমিটটা শুধু ডেল্টা থিটা বাই ডেল্টা টির উপরে কাজ করবে, ডি থিটা বাই ডিটি। ক্লিয়ার হয়েছে? ডিএস বাই ডিটি কী হয়? ডিএস বাই ডিটি কী হয়? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট কী হয়? ইকুয়ালস টু ভি
और ভি ইকুয়ালস টু আর ডিতে ডিটি ওমেগা, তাহলে ভি ইকুয়ালস টু কী হলো আর ওমেগা। আমরা এভাবে মুখস্থ রাখবো না, এটাকে মনে রাখবো একই জিনিস, এইভাবে মনে রাখবো ভি ইকুয়ালস টু ওমেগা। ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? এখান থেকে হ্যাঁ বল। লিমিট হচ্ছে যখন ডেল্টা টিটা বড় তখন সেটাকে ডেল্টাতে রাখা যায়, কিন্তু আমি তো প্রিসাইজ চাইছি, আমি ডিফারেন্সিয়াল আসতে চাই যাতে ইন্টিগ্রেশন প্রয়োজন হলে করতে পারি। তার জন্য কি করতে হবে, ডেল্টা টিটাকে খুব ছোট গ্যাপের মধ্যে নিয়ে আসতে হবে। তবে নিশ্চয়ই সেই সময় ডেল্টা টি টেন্স টু জিরো নিয়ে আসতে হবে। তাহলে যখন ডেল্টা টি টেন্স টু জিরো নিয়ে আসতে হবে তখনই তো আমি ডিতে যেতে পারবো, তার আগে তো ডিতে যেতে পারবো না। সেটা করার জন্য কী করতে হবে, লিমিট ডেল্টা টি, তানিষ্ঠা লিমিট আস্ক মি, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি, সেটা হয়ে যায় ডিএস বাই ডিটি। ক্লিয়ার হয়েছে? ইকুয়ালস টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি। তো লিমিট দেওয়ার মানে কি, জাস্ট ডেল্টা থেকে চেঞ্জ করে কিসে নিয়ে যাচ্ছি, ডিতে নিয়ে যাচ্ছি। কোথায় কোথায় নিয়ে যাচ্ছি, ডেল্টা থেকে ডি। নাও দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই একটা কার্ভ আছে, সাপোজ কোনো একটা ফাংশন, সাপোজ এইটাই করছে ডিএসডিটি করছে, তাহলে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ, এইদিকে আছে ডিসপ্লেসমেন্ট, এইদিকে আছে টাইম। ক্লিয়ার হয়েছে? আমি কি করছি, এখানে কিছু দাগ দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? এটা 0, এটা 2 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, 6 সেকেন্ড। ডেল্টা টি কত, ডেল্টা টি কত, ডেল্টা টি কত, 2 সেকেন্ড করে। তার মানে এখানে ডেল্টা টি দেখ 2 সেকেন্ড নিয়েছি, এখানে ডেল্টা টি 2 সেকেন্ড, এখানে ডেল্টা টি 2 সেকেন্ড। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে যখন আমি ডিফারেন্সিয়েশন করব, তার মানে আমি কি করতে চাইছি, আমি এখানে স্লোপ বার করতে চাইছি। কি বার করতে চাইছি, স্লোপ। তাহলে স্লোপ যখন বার করব, স্লোপ বার করার নিয়ম হচ্ছে হাইট বাই বেস করো। এই বরাবর সাপোজ আমি কিছু দাগ টেনে নিচ্ছি আমার সুবিধা মতো, টেনলাম। সাপোজ এটা 5 মিটার, 7 মিটার, 10 মিটার লিখতে পারি তো। তাহলে এখানে ডেল্টা এস কত, কত 2, ডেল্টা টি 2, এখানটায় ডেল্টা এস কত 3, ডেল্টা টি। ক্লিয়ার? তাহলে যদি এখানে ট্যান থিটা বার করি সেটা 1 হবে, এখানে ট্যান থিটা বার করলে কী হবে 3/2, 1.5। ট্যান থিটা কী হবে, ট্যান থিটা হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটা, যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে যদি আমি এই দুটোকে এভাবে জুড়ে দিই। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটারই তো স্লোপটা আমি বার করলাম হিসেব মতো। আমি কি করতে চাইছি, এইটা যদি ছোট করে দিই, এরকম বড় বড় গ্যাপ নিলে কি হচ্ছে, আমি এইখান থেকে এইটুকুর মধ্যে একটা অ্যাভারেজ স্লোপ পাচ্ছি। আমি কি এই স্লোপটা পেলাম, এই স্লোপটা পেলাম, এই স্লোপটা, তখন সব স্লোপ তো পাবো না। কেউ যদি আমাকে হঠাৎ করে বলে যে বলো তো স্লোপ অ্যাট 5 সেকেন্ড কত হবে, তার মানে 5 সেকেন্ডে আমাকে এখান থেকে একটা দাগ টেনে নিয়ে উঠতে হবে। 5 সেকেন্ডে তো স্লোপ এই দিকে যাচ্ছে, এরকম তো নয়, স্টিপ নয় তো। আমি কি 5 সেকেন্ডের স্লোপটা পেলাম? ক্লিয়ার হয়েছে? তাহলে 5 সেকেন্ডে যদি স্লোপ পেতে হয় তাহলে আমাকে টাইম ইন্টারভ্যালটা ছোট করতে হবে না বড় করতে হবে? ছোট করতে হবে। এবার যদি আমি গ্যাপটাকে ছোট করি, যে এই জিনিসটাই থাকলো, জাস্ট গ্যাপটাকে আমি ছোট করে আনলাম। যেই গ্যাপটাকে ছোট করে আনবো, দেখ কিরকম একটা অদ্ভুত জিনিস প্লে করে। শুধু কিছুই করিনি, জাস্ট গ্যাপটাকে ছোট করে দেবো। ধর 2 সেকেন্ড থেকে আমি ছোট্ট একটা গ্যাপ দেখাচ্ছি, 2 থেকে 2.1 সেকেন্ড, 2 থেকে 2.1 সেকেন্ড, তাহলে গ্যাপ কত হয় 0.1 সেকেন্ড। সেইখানে তো একটা ছোট্ট ডিসপ্লেসমেন্ট হয়েছে। সাপোজ এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 0.78 মিটার সাপোজ। তাহলে আমি যদি ট্যান থিটা বার করি, কি করব, 0.78 বাই 0.1, তাই করবো না? দেখ এরকম উঠে যাচ্ছে না স্টিপ। তার মানে কি, এটা তখনই পসিবল যখন আমি গ্যাপটাকে ছোট করে আনছি।
এখন সামান্য এইটুকু যদি চেঞ্জ করি, যে 2-এর ডিফারেন্স থেকে যদি 0.1-এর ডিফারেন্স আসি, তাহলেই দেখছি আমি কতটা পারফেক্ট ভ্যালু পেয়ে যাচ্ছি প্রত্যেকটা স্লোপের। আমাদের আরও পারফেক্ট ভ্যালু দরকার, তাহলে আমি গ্যাপটা কী করবো, আরও ছোটো করবো। তার মানে আমি এমন করব যে এর মধ্যে গ্যাপ যদি ডেল্টা টি হয়, তাহলে ডেল্টা টি টেন্স টু 0, 0-র কাছাকাছি। তার মানে তার ভ্যালুটা হতে পারে 0.0000, যতটা আমি প্রিসাইজ করতে পারি এরকম হতে পারে। তাহলে যত প্রিসাইজ ভ্যালু হবে তত স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট হবে, তার মানে সেই জায়গার তত পারফেক্ট স্লোপের ভ্যালু আমি পাবো। দিস ইজ ইম্পর্ট্যান্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তার মানে আমার কী করতে হবে, আমাকে ডেল্টা থেকে যদি ডিএ কনভার্ট করতে হয়, তার মানে যে লিমিট টাইমের সেটাকে আমায় ছোট করে আনতে হবে। আর টাইমের লিমিট ছোট করলে দেখ অটোমেটিকলি ডিসপ্লেসমেন্টের লিমিটও কিন্তু সেই অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কথাটা? পরিষ্কার হয়েছে? আগে যেভাবে করলাম, যেমন এটা করলাম, এটাকে করলাম অ্যাভারেজ নিয়ে, অ্যাভারেজ কনসিডারেশনে। এখন করছি ডিফারেন্সিয়াল কনসিডারেশনে, মানে ইনস্ট্যান্টেনিয়াস পারফেক্ট। চলো, আশা করি এটা বোঝা হয়ে গেছে। এটা ভিডিও দেখে বাড়িতে লিখে নিস, যে লিখিস নি অসুবিধা নেই, কনসেপ্টটা থাকা চাই। চলো ভালো করে দেখো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ভি ইকুয়ালস টু ওমেগার পেয়েছি তো, রাইট? তার মানে এই জায়গা থেকে আমি আসছি, তাহলে এই জায়গা থেকে লিখতে পারি যে ডিএস ডিটি ইকুয়ালস টু আর ইন্টু ডি থিটা ডিটি লিখতে পারি। আমি কি করছি, বোথ সাইডে ডিডিটি করে দিচ্ছি। তাহলে ডিডিটি অফ ডিএস ডিটি ইকুয়ালস টু ডিডিটি অফ আর ডি থিটা ডিটি করতে পারি। আমরা এটা অলরেডি আগে ভেঙেছি, আমরা জানি এটা কিভাবে ভাঙা যায়। এটা তো ডাইরেক্ট ভেতরে ঢুকে যায়। ডি টু এস বাই ডিটি টু ইকুয়ালস টু, এটা ভাঙলে কি হয়, ডিডিটি অফ আর কমন নিলাম, তাহলে ডিডিটি অফ ডি থিটা ডিটি প্লাস ডি থিটা ডিটি ইন্টু ডিআর ডিটি। প্রথমটা কনস্ট্যান্ট রেখে দ্বিতীয়টা কনস্ট্যান্ট রেখে প্রথমটা করা যায়। এখন ব্যাপার হচ্ছে আমার কি আর পাল্টাচ্ছে, আর কি চেঞ্জ হচ্ছে, ইজ দ্য রেডিয়াস চেঞ্জিং? নো। তাহলে ডিআর ডিটি কী হবে, 0 না, রেডিয়াস পাল্টাচ্ছে না তো, সেমি তাদের চেঞ্জ ইন রেডিয়াস কত, 0। তাহলে ডিআর ডিটি কী হবে, 0। তাহলে পড়ে থাকলো এটা, রেডিয়াস পাল্টাচ্ছে না, রেডিয়াস কনস্ট্যান্ট। তাহলে চেঞ্জ ইন রেডিয়াস কত, তাহলে ডিআর কত, বুঝতে পেরেছি? ডি মানে কি, চেঞ্জ। তাহলে ডি টু এস ডিটি টু কী হয়, আর ডি টু থিটা ডিটি টু, তাই হয় না? ডবল ডেরিভেটিভ অ্যাক্সেলারেশন, এই ডবল ডেরিভেটিভ ডিসপ্লেসমেন্টের কী হয়, অ্যাক্সেলারেশন। তাহলে এইটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু আর ডি টু থিটা ডিটি টু মানে আলফা। ক্লিয়ার হচ্ছে কথাটা? ডিসপ্লেসমেন্টের একবার ডেরিভেটিভ করলি কি পাওয়া যায়, ভেলোসিটি। দুবার ডেরিভেটিভ করলি অ্যাক্সেলারেশন। সেরকমই অ্যাঙ্গেলের একবার ডেরিভেটিভ করলে ওমেগা, দুবার ডেরিভেটিভ করলে আলফা। অঙ্কিত বুঝেছিস? কারো কনফিউশন আছে? বল। সেকেন্ড লাইনটা হচ্ছে বোথ সাইডে আমি ডিডিটি করছি, তাহলে বাঁ দিকেও ডিডিটি করছি, ডান দিকেও ডিডিটি করছি। তাহলে বাঁ দিকে ডিডিটি করছি মানে ডিডিটি অন ডিএস ডিটি, ডান দিকে ডিডিটি করছি মানে ডিডিটি অন ডি থিটা ডিটি, মানে আর ডি থিটা ডিটি পুরোটার উপরে। এবার এটাকে দুটো পার্টে আলাদা আলাদা করে ভাঙলাম, ভেঙে বাকিটা করে ফেললাম। দুদিকের পুরোটার উপর ডিডিটি করছি। ক্লিয়ার হয়েছে কথাটা? চলো, কারো কনফিউশন থাকলে বলবে, আছে কারো? চলো নেক্সট পোর্শন। হ্যাঁ ধরে নে, ফোন নিয়ে বসবি না নেক্সট দিন। এখানে কেউ ফোন নিয়ে ঢুকবে না, ঠিক আছে? আমি পছন্দ করি না একদম। ফোনটা ব্যাগে রেখে আসবে, এখানে কিন্তু ফোন নিয়ে ঢুকবে না, কেউই ঢুকবে না, ঠিক আছে? ডিস্টারবেন্স হয়। আচ্ছা এবার গেল, নেক্সট হচ্ছে আমরা সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশনটাকে একটু বোঝার চেষ্টা করব। ওকে, সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন ভালো করে দেখো। সাপোজ এরকম একটি ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে,
কি হচ্ছে, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে r1, সেন্টার থেকে ডিস্টেন্স কত r1, অবভিয়াসলি সেইখানে ভেলোসিটি ভেক্টর v1 ডান। ও এখান থেকে এই জায়গায় গেছে, সেন্টার থেকে ডিস্টেন্স কত r2, r1 r2 কি সেম না ডিফারেন্ট? সেম। এখান থেকে ভেলোসিটি কত v2, ক্লিয়ার হয়েছে? এবার একটু ভেক্টোরিয়ালি ভাবি, ভেক্টরের দিক থেকে ভেক্টোরিয়ালি ভাবলে r1 আর r2 ম্যাগনিটিউড সেম, ডাইরেকশন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? r1 আর r2 ম্যাগনিটিউড সেম, ডাইরেকশন ডিফারেন্ট। তার মানে আমি যদি এইটাকে আর ভেলোসিটিকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ভেলোসিটি ট্রায়াঙ্গেলটাকে আগে ড্র করছি দেখ, তাহলে ভেলোসিটি একটা আমার এই দিকে v1 একই দিকে হয়েছে না, আর একটা হচ্ছে এখান থেকে এই দিকে, দেখ তো একই দিকে আঁকতে পেরেছি, v2 যেদিকে ওই লালটা সেদিকে গেছে তো, তাহলে এটা v1 এটা v2, তাহলে এই যে দাগটা সেটা কি হবে v2 মাইনাস v1, v2 মাইনাস v1, তার মানে এই দাগটা নিশ্চয়ই এই দিকে, দ্যাট ইজ v2 মাইনাস v1, ভেক্টর ফর্মে করলে তাই হবে না, রাইট? আমি একটু রেডিয়াসটাকে দেখি, রেডিয়াসের ক্ষেত্রে দেখ এই দিকে হচ্ছে r1, তাই না? আর ঠিক উপরেরটা আমি ড্র করছি দেখ, আর একটু গ্যাপ হবে, এইদিকে হচ্ছে r2, তাহলে এটা কি হবে r2 মাইনাস r1 হবে না, রাইট? হ্যাঁ বল। হ্যাঁ, ভেক্টোরিয়ালি দেখলে ভ্যালু সেম, ভেক্টোরিয়ালি দেখলে ভ্যালু সেম, ডাইরেকশনগুলো ক্লিয়ার হচ্ছে কথাটা? তাই তো r1টা ম্যাগনিটিউড সাপোজ 2, r2 এর ম্যাগনিটিউডও 2, r1 হরাইজন্টালি, r2 নর্থ ইস্টের দিকে, তাই না? ডাইরেকশন তো পাল্টে গেল, তাহলে ভেক্টর সেম থাকলো না ভেক্টর পাল্টে গেল? ভেক্টর পাল্টে গেল, স্কেলার একই, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মানে আমি কি করছি দেখ, এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে r1 r2 দিয়ে, আর এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে v1 v2 দিয়ে, দুটো দেখ আইডেন্টিক্যাল ট্রায়াঙ্গেল, তাই না? আমি সিমিলার ধরতে পারি তো এই ট্রায়াঙ্গেল দুটোকে, ধরা যায়। এবার বেসিক জিওমেট্রি করছি, যদি সিমিলারভাবে ভাবতে পারি তাহলে এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে এখানে তো সেম অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, তাই না? কোনো কনফিউশন আছে? ওখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এখানেও সেম অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, ভালো কথা। তাহলে আমি কি লিখতে পারি যে r2 মাইনাস r1 আর v2 মাইনাস v1 এদেরকে একটা সিমিলার রিলেশন দিয়ে, কীরকম? যে r2 মাইনাস r1 যা হবে ডিভাইড বাই যদি আমি r1 করি, তাহলে ওখানে একইভাবে লিখতে পারি যে v2 মাইনাস v1 যা হবে ডিভাইড বাই v1, লিখতে পারি না? ভালো করে দেখ, r2 মাইনাস r1 যা হবে ডিভাইড বাই r1 ইকুয়ালস টু v2 মাইনাস v1 যা হবে ডিভাইড বাই v1, লিখতে পারি? বাই r1 করি বা বাই r2 করি, আমি তো জিওমেট্রি করছি এখন, ভালো করে বোঝ। এই ডায়াগ্রামটা আমি কিসে আঁকলাম? ভেক্টোরিয়ালি। আঁকার পরে এবার কি অ্যাপ্রোচে করছি? জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ। তাহলে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচে r1 r2 ভ্যালু সেম না ডিফারেন্ট? তুমি যেটা ইচ্ছে এটা বসালেই হলো, দিয়ে বসা r2 বসা, কোনো অসুবিধা নেই, একই জিনিস দেবে। তখন আমি কি এইটুকু বুঝতে পেরেছি? এইটুকুতে কোনো কনফিউশন আছে না? তখন এই যে r2 মাইনাস r1 তার মড বা v2 মাইনাস v1 এর মড, সেটা তো অ্যাকচুয়ালি ডেল্টা আর, রাইট? তাহলে এটা তো ডেল্টা আর বাই আর লিখতে পারি, কারণ r1 যা r2 তাই, তাহলে লিখতে পারি ডেল্টা আর বাই আর ইকুয়ালস টু, এটাকে কি লিখতে পারি? ডেল্টা ভি বাই ভি। কোনো কনফিউশন আছে? তার মানে আমি কি এরকম লিখতে পারি যে অর
ডেল্টা ভি ইকুয়ালস টু ভি বাই আর ইন্টু ডেল্টা ভিটাকে শুধু ওপাশে নিয়ে গেলাম, লিখতে পারি ডেল্টা ভি ইকুয়ালস টু ভি বাই আর ইন্টু ডেল্টা আর। আচ্ছা, কী করছি যে বোথ সাইডে ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিচ্ছি। কত দিয়ে ডিভাইড করছি? ডেল্টা টি। বোথ সাইডে যদি ডেল্টা টি দিয়ে ডিভাইড করি তাহলে লিখতে পারি যে ডেল্টা ভি বাই ডেল্টা টি ইকুয়ালস টু ভি বাই আর ডেল্টা আর বাই ডেল্টা টি, লিখতে পারি। ডেল্টা ভি বাই ডেল্টা টি কি? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভি বাই আর ডেল্টা আর বাই ডেল্টা টি কি? ডেল্টা আর বাই ডেল্টা টি কি? ভেলোসিটি, তার মানে ইন্টু ভি, তার মানে অর লিখতে পারি এ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এই ইকুয়েশনটা আমরা করেছি। কিসের ইকুয়েশন এটা? সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন। জটপট করে লিখে নাও ফার্স্ট। আচ্ছা, এদিকে দেখো, তাহলে এ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তো আমরা একটু আগে একটা রিলেশন পড়েছি যে ভি ইকুয়ালস টু ওমেগা আর করেছি, ভি ইকুয়ালস টু ওমেগা আর। এইটাকে এখানে বসাচ্ছি, তাহলে এ কি হবে? ওমেগা আর তার হোল স্কোয়ার বাই আর, তাই না? তাহলে এ কি হবে? ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর। আর আর কেটে গেল, তাহলে কি হলো? ওমেগা স্কোয়ার আর। ক্লিয়ার হয়েছে? যেটা সবাই আমাকে জিজ্ঞেস করছো, স্যার তুমি যে একটু আগে বললে যে এ ইকুয়ালস টু রুট ওভার এ আর স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার, এইটা তুমি তাহলে কি বলছো? আমি তো গুলিয়ে যাচ্ছে আমার, তাই না? গুলিয়ে যাচ্ছে। ফার্স্ট যে জিনিসটাকে আমরা ক্লিয়ার করব সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনে কি আমার এটি থাকে? ইউনিফর্ম সার্কুলার মোশনে কি এটি থাকে না? তাহলে এখন যতগুলো এক্সপ্রেশন করলাম সবগুলো কার জন্য করলাম? ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য, মানে ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য। তাহলে সেখানে তো আমার কোনোভাবেই এই জিনিসটা থাকবে না। আগে এটাকে ক্লিয়ার কর। এবার প্রশ্ন হচ্ছে যদি স্যার এটাকে বুঝতে হয় তাহলে বুঝি। এটি মানে হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এটা কার জন্য হয়? নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, নন ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে এটি হচ্ছে কার জন্য রেসপন্স? যদি ভি1 আর ভি2 ভ্যালু সেম না হয়, মানে তাদের ম্যাগনিটিউডই সেম না হয়, তাহলে এটি কি হবে? সেই ডেল্টা ভি বাই ডেল্টা টি যখন ভি এর স্কেলার ভ্যালুই পাল্টে যাচ্ছে, ভেক্টর ভ্যালু কথা বলছি না, ওটা তো পাল্টাচ্ছি, যখন ভি এর স্কেলার ভ্যালুই পাল্টে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তার জন্য কন্ট্রিবিউট করবে এটি। তাহলে এটিকে ডিফারেন্সিয়াল ফর্মে লিখলে লিখতে হবে যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি, তাই লিখতে হবে না? এ আর কি? এ আর হচ্ছে এই জিনিসটা। বুঝতে পেরেছিস কথাটা? তাহলে যদি আমাকে ওই ফর্মুলায় পুট করতে, তাহলে এ কি হবে? রুট ওভার অফ, তাহলে রুট ওভার অফ কি হবে? এ আর স্কোয়ার, তার মানে এইটার স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার প্লাস এইটি স্কোয়ার, তার মানে ডেল্টা ভি বাই ডেল্টা ডিভি বাই ডিটি করে দিই, এটা তো ডিভি বাই ডিটি হয়ে যাবে, বাই ডিভি বাই ডিটি তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছিস? এইটা আমাদের এই চ্যাপ্টারের পোর্শন নয়, কারণ আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন করছি, আমাদের ডিভি বাই ডিটি থাকে না, তাই আমাদের সিম্পলি উই হ্যাভ টু ডিল উইথ এ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এই জিনিসটাকে যখন করতে হবে আমরা বিভিন্ন ইকুয়েশন বার করলাম যে এ ইকুয়ালস টু আলফা আর হ্যান ত্যান। আলফা যখন হবে সেটা হচ্ছে ফর অ্যাঙ্গুলার কেস, বাট তার ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কিন্তু এটাই। বুঝতে পেরে গেছো? কোনো কনফিউশন আছে কারোর? না, লিখে নাও। নেক্সট কেস হচ্ছে করব মোশন অফ আ বাইকার। মোশন অফ আ বাইকার। ফার্স্ট জিনিস হচ্ছে বাইক রেস কারা কারা দেখেছিস? টিভিতে কারা কারা দেখেছিস? ওকে, প্রথম গল্প হচ্ছে সাপোজ আমার এরকম একটা রাস্তা আছে, একটা বাইক এই রাস্তা দিয়ে যাচ্ছে। যদি রাস্তাটা সোজা থাকতো তাহলে এই হচ্ছে ধরে না বাইকের হ্যান্ডেল, এই হচ্ছে বাইকের চাকা, বুঝতে পারছিস তো সোজাসুজি, আর এই হচ্ছে বাইকার, তার মাথা, তার হাত দুটো। ক্লিয়ার হয়েছে? সিম্পল, কিপ ইট সিম্পল। দরজাটা দিয়ে দে।
এখন যদি ও এরকম সোজা রাস্তায় আসতো, আমার সামনাসামনি এরকম একটা সোজা রাস্তায় আসতো, তাহলেও এরকমই থাকতো, রাইট? কিন্তু যদি এরকম কার্ভড পাথে আসে, তাহলে ও কি সোজা থাকবে না বেঁকে যাবে? কোন দিকে বেঁকবে? তার মানে এখানে মানে এরকম আছে, ও কি এরকম বেঁকে যাবে নাকি এরকম বেঁকে যাবে? তার মানে এরকম বেঁকে যাবে, রাইট? তার মানে ও এরকম থাকবে না, ও কি হবে? এরকম বেঁকে যাবে, রাইট? এবারে মোশনটাকে আমরা দেখব। যখনও এরকম সিচুয়েশনে আছে, তখন ফার্স্ট জিনিস আমরা জানবো যে ও স্ল্যান্ট হয়ে আছে, এদিকে বেঁকে যেতে চাবে নাকি? স্ল্যান্ট হয়ে আছে। ও যদি কাত হয়ে যায়, তাহলে কোন পয়েন্টের রেসপেক্টে কাত হবে? কোন পয়েন্টের রেসপেক্টে কাত হবে? ওর চাকাটা যেখানে কানেক্ট হয়ে আছে সেই পয়েন্টের রেসপেক্টে কাত হবে, নাকি অন্য কোনো পয়েন্টের রেসপেক্টে কাত হবে? চাকাটা। তাহলে আমার অ্যাক্সিস আমি কাকে ধরবো? এই জায়গায় কোনো একটা পয়েন্ট ধরবো, চাকার একটা কোণাকে। ক্লিয়ার হয়েছে? এখন আমি দেখছি একটা জিনিস, যে ওর ক্ষেত্রে গল্পটা কি হচ্ছে। ও এরকম পড়ে যেতে চাইছে, কিন্তু পড়ছে তো না, ও বেঁকে রয়েছে। তার মানে নিশ্চয়ই এই বেঁকে থাকা অবস্থায় ওর উপরে টোটাল যে মোমেন্ট কাজ করছে সেটা নিশ্চয়ই জিরো। কারণ টোটাল মোমেন্ট যদি জিরো না হয়, তাহলে ওর তো টর্ক কাজ হয়ে যাবে, তার মানে তো পড়ে যাবে, বেঁকে যাবে, রাইট? ঘুরে কার জন্য? রোটেশন কার জন্য হয়? টর্কের জন্য। তার মানে ও ঘুরে যাচ্ছে মানে কি? কোনো একটা দিকে এক্সেস মুভমেন্ট রয়েছে বলেও ঘুরে যাচ্ছে। এই কন্ডিশনে যদি ওকে ঘুরতে হয়, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে ওকে পড়ে যেতে হবে। তার মানে এই পয়েন্টের রেসপেক্টে ও তো পড়ছে না, তার মানে এই পয়েন্টের রেসপেক্টে টোটাল মুভমেন্ট যেটার উপরে কাজ করছে সেটা নিশ্চয়ই জিরো। আগে এটুকু বুঝেছি। ফার্স্টে আসি, আমি খুঁজে খুঁজে বার করি যে ওর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়। আচ্ছা, এদিকে দেখ বাবা, ঘুরে আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমি এটা বার করব, সেটা হচ্ছে এই পয়েন্ট, এই যে এক্সটেন্ডেড বডিটা, যদি মনে করি যে এর উপরে কোনো ঘটনা ঘটছে আর এটাকে যদি একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করতে হয়, তাহলে এই টোটাল মাসটা কোথায় কনসেন্ট্রেটেড থাকবে? কোন পয়েন্টে? না, এইটা হচ্ছে যে পয়েন্ট রেসপেক্টেও ঘুরছে, সেন্টার অফ গ্র্যাভিটি। ধর এর সেন্টার অফ গ্র্যাভিটি সাপোজ এইরকম কোনো জায়গায় আছে, ধরতে পারি না, তাহলে এর ওয়েট কোন জায়গা দিয়ে কাজ করবে? সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে। তার মানে এর যে ওয়েট কাজ করছে, নিশ্চয়ই এর ওয়েট mg সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কাজ করছে, রাইট? তাহলে তো ওর এই দিকে কাত হয়ে পড়ে যাওয়া উচিত, উচিত অর্থে এদিকে কাত হয়ে পড়ে যাওয়া উচিত, কিন্তু পড়ছে না তো। কেন পড়ছে না? এই ফোর্সটার কাজ হচ্ছে ওকে এই দিকে ঘুরিয়ে দেওয়া। এমজির কাজ কি? এই দিকে ঘুরিয়ে দেওয়া, মানে এটা কি ক্লকওয়াইজ। তো নিশ্চয়ই অ্যান্টি ক্লকওয়াইজ কিছু একটা কাজ করছে। কে কাজ করছে? সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, কোথায় কাজ করছে? তার মানে ও যদি এরকম গোল পথে ঘোরে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স এই দিক বরাবর কাজ করছে না, রাইট? তাহলে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কাজ করছে, দ্যাট ইজ mv²/r বলতে পারি তো, যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, যার ভ্যালু কি mv²/r। ঠিক আছে, এইটুকু অবধি সমস্যা নেই। এইটার নাম দিলাম আমি ক্যাপিটাল F, এইটাকে নাম দিলাম আমি W, রাইট? ছবিটাকে শুধু ফ্রি বডি ডায়াগ্রামে নিয়ে যাব। ফ্রি বডি ডায়াগ্রামে নিয়ে গেলে কি হয়, যে এই পয়েন্টে যেমন পিভট P হয়, তাহলে এটাকে আমি P বলে লিখছি। এই পয়েন্টটাকে এখান থেকে ডট 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 করে দূরে নিয়ে যাচ্ছি একটা পয়েন্ট, এটার নাম দিচ্ছি G বলে। G কি? আমার সেন্টার অফ
গ্র্যাভিটি, ওর ওয়েট এই বরাবর mg নিচের দিকে কাজ করছে, আর ওর সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r এই দিক বরাবর কাজ করছে, রাইট? মনে করছি যে ভার্টিক্যালের সাথে ও একটা থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা উইথ দি ভার্টিক্যাল। এই যে ডিস্টেন্স জিপি, এই জিপি ডিস্টেন্সটাকে সাপোজ আমি ধরছি আর, কত ধরছি? আর। তার মানে এইখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটা হচ্ছে আর। যখন টর্ক কাজ করে আমরা পড়েছি কিভাবে কাজ করে, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পিভট। তাহলে mg যদি কাজ করে তাহলে এইটা তো mg লাইন অফ অ্যাকশন, তাহলে এইখানেও যদি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে ইমাজিন করি সেটা এই ডিস্টেন্সটা না, তাই না? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও থিটা হয়, তাহলে এটাকে আমি কি বলতে পারি? আর কস থিটা না আর সাইন থিটা? গুড, সো দিস ইজ আর সাইন থিটা। তাহলে টাউ ক্লকওয়াইজ কি হবে? mg ইন্টু আর সাইন থিটা। কনফিউশন আছে কোনো? এবার এইটার কথা হবে, এই এফ ফোর্সটা, তাহলে এফ ফোর্সটার এইটা তো লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, তাহলে ওর লাইন অফ অ্যাকশন অফ ফোর্স থেকে পিভট অবধি পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? এখান থেকে এতটুকু না? এইটা কি হবে? আর সাইন থিটা না আর কস থিটা? আর কস থিটা। দিস ইজ আর কস থিটা। তাহলে এটার জন্য কি? অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে টাও অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে? এফ ইন্টু আর কস থিটা। যদি ও ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে টোটাল টর্ক অ্যাক্টিং অন ইট কি হতে হবে? 0। তাহলে টাউ ক্লকওয়াইজ টাউ অ্যান্টি ক্লকওয়াইজ কি হতে হবে? সেম। তার মানে ফর ইকুইলিব্রিয়াম, উপর দিয়ে করি, ফর ইকুইলিব্রিয়াম আমি কি লিখতে পারি? টাউ ক্লকওয়াইজ নিশ্চয়ই টাউ অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তখন থেকে যদি ইকুয়েট করি তা লিখতে পারি, দেখ যে mg ইন্টু আর সাইন থিটা ইকুয়ালস টু এফ ইন্টু আর কস থিটা লিখতে পারি। আর আর কেটে গেল, আর দেখ এখান থেকে লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়ালস টু এফ বাই mg লিখতে পারি না? জাস্ট কি সিম্পল ক্যালকুলেশন, এফ mgটাকে তলায় দিয়ে দিয়েছি। এফ মানে কি? mv²/r, তাহলে mv²/r বাই mg, mm কেটে গেল, তাহলে v²/rg ইকুয়ালস টু কি হলো? ট্যান থিটা, রাইট? ভালো কথা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু v²/rg, এই কন্ডিশনটা কি হচ্ছে? স্যাটিসফাইড হচ্ছে। এটা কিসের স্যাটিসফাইড হচ্ছে? যদি একটা বডি কোনো একটা কার্ভড রোডে মুভ করে, যে কার্ভড রোডের এই আরটা কি? এই আর হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভড রোড। যদি তার রেডিয়াস হয় আর, তাহলে যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে সে স্কিড করবে না, দ্যাট ইজ ট্যান থিটা। সেই অ্যাঙ্গেলের ট্যানটা হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু v²/rg। পরিষ্কার হয়েছে? ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যেটাও দেখতে পারে তার বেশি হলেও পড়ে যাবে। তাহলে ভি ভেলোসিটি নিয়ে যে অ্যাঙ্গেলটা ওর হবে দ্যাট ইজ ট্যান থিটা ইকুয়ালস টু v²/rg। ক্লিয়ার হলো? কোনো কনফিউশন আছে? না, লিখে নাও। ওকে একটা পালস দিয়ে দিও তো আজকে। আচ্ছা, এবার করবো হচ্ছে ব্যাংকিং। দাঁড়াও একটু শেষ, একটু দাঁড়াও, এটা না টেনে দিলে হবে না। ব্যাংকিং অফ রোড কখনো কেউ খেয়াল করেছিস যে যদি হাইওয়ে দিয়ে, কখনো ব্রিজ দিয়ে যাস বা এরকম হাইওয়ে দিয়ে যাস, যখন রাস্তাকে ব্যাক হয় দেখিস এরকম রাস্তা কাত হয়ে যায়? খেয়াল করেছিস কখনো? লং ড্রাইভে যারা যাস তারা অনেকেই খেয়াল করতে পারবি এরকম। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে ব্যাংকিং। কি বলে? ব্যাংকিং অফ রোড, মানে রাস্তাটাকে কিছুই না কাত করে দেওয়া। দিস ইজ ব্যাংকিং অফ রোড। ওকে, হ্যাঁ, দিস ইজ ব্যাংকিং অফ রোড। সাপোজ মনে করলাম যে থিটা অ্যাঙ্গেলে ব্যাংকিং করা হয়েছে। কত অ্যাঙ্গেলে ব্যাংকিং করা হয়েছে?
সাপোজ একটা গাড়ি আছে, রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করে? না, যে সারফেসে আছে সেই সারফেস বরাবর পারপেন্ডিকুলার। তাহলে এটা আমার রিয়াকশন ফোর্স, রাইট? আমি রিয়াকশন ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি, একটা কম্পোনেন্ট এইদিকে, একটা কম্পোনেন্ট এইদিকে। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত হবে? যদি এইটা থিটা হয়, আগে বল এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে এইটা 90 মাইনাস থিটা, তাহলে এটা 90 মাইনাস অফ 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হচ্ছে? থিটা। ক্লিয়ার হলো কথাটা? পরিষ্কার সবসময় বার করে নিবি। তাহলে আর এর দুটো কম্পোনেন্ট পেলাম। তাহলে এই দিক বরাবর আর এর কম্পোনেন্ট কি হবে? আর কস থিটা। এদিক বরাবর কি হবে? আর সাইন থিটা, রাইট? আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে যখন রোডটা ব্যাঙ্কড রয়েছে, এমজি তো আর ব্যাঙ্কিং হিসেবে কাজ করবে না, এমজি সবসময় নিচের দিকেই কাজ করবে। তাহলে এখানে এমজি এইদিকে কাজ করবে যদি এম হয় ওর মাস। আর ও তো যদি ব্যাঙ্ক করা মানে কি, এরকম কাজ করা আছে কিন্তু ও তো এরকমভাবে গোল করেই ঘুরে আসছে, রাইট? যখন গোল করে ঘুরে আসছে তার নিচে একটা সেন্ট্রিফিউগাল ফোর্সও কাজ করবে। তাহলে সেটা কোন দিকে কাজ করবে? বাইরের দিকে কাজ করবে না? তার মানে এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স এফ কোন দিকে কাজ করছে? বাইরের দিকে। যদিও কি এই কন্ডিশনে ও ফিক্স থাকে, মানে নিচেও যাবে না উপরে যাবে না, হরিজন্টালি মুভ করছে, বাট নিচেও যাবে না ওপরেও যাবে না। তাহলে কাকে কে ব্যালেন্স করবে বলতো? তার মানে আর সাইন থিটা কাকে ব্যালেন্স করবে? গুড। আর কস থিটা কাকে ব্যালেন্স করবে? এমজি কে, তাই না? একই রকম ডিভাইড করে দেবো, ইকুয়ালস টু এফ বাই এমজি। এফ আমার এমবি স্কোয়ার বাই আর বাই এমজি। এম কেটে গেল, দ্যাট উইল বি ভি স্কোয়ার বাই আর জি। ক্লিয়ার হয়েছে? তার মানে দুটো জিনিস হতে পারে। ফার্স্ট জিনিস হচ্ছে যে আমার রাস্তাটা ব্যাঙ্ক করা নেই কিন্তু কার্ভড রয়েছে, তাহলে আমি নিজে বেঁকে যাব। আর একটা হচ্ছে রাস্তা ব্যাঙ্ক করা আছে, তাহলে আমার বেকার প্রয়োজন পড়ছে না, রাস্তাটাই ব্যাঙ্ক করা রয়েছে, তাহলে আমি যেমন আছি আমি তেমনই যাব। তাই দেখবি গাড়িটা উল্টায় না। ক্লিয়ার হয়েছে? আর না হলে কাত হয়ে গেলে কী হতে পারে? গাড়ি উল্টে যেতে পারে। আচ্ছা, 4 চাকা গাড়ি, একটু 4 চাকা গাড়িকে দেখবো ঝটপট। ব্যাঙ্ক করা মানে ধর 3D দেখাবো। মনে কর এই হচ্ছে একটা রোড, একটা গ্রামের রাস্তা, এই হচ্ছে একটা শহরের রাস্তা। বাজে লাগছে শহরের রাস্তা, শহরের রাস্তা তো পছন্দ হচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে একটা শহরের রাস্তা। হয়েছে? দুটো রাস্তার মধ্যে ডিফারেন্স হচ্ছে যদি আমি এটাকে 3Dতে দেখি। দেখো রাস্তাটা হচ্ছে ঠিক এই রকম। এবার কি, এবার হচ্ছে এত বাজে একটা 3D এঁকেছি, নিজেরই অসুবিধা হচ্ছে, তোদেরকে কি বোঝাবো? দাঁড়াও, আমি ভাবি যে আমি কি করে আঁকবো, তারপরে তোমাদের বোঝাচ্ছি। কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য ড্রয়িংটা। এত কঠিন ড্রয়িং বহুদিন পর আঁকছে। এটা কে বলেছিল দেখাতে? কান ধর, ভুলভাল দেখাতে বলছে। না ধরিস না, মজা করছি। আচ্ছা, তুমি মোটামুটি এমন একটা ড্রয়িং আঁকতে বললো, আমি নিজে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করে আঁকবো। আচ্ছা এইভাবে দেখ, ঠিক আছে, তার আজকে তো এটা একেই ছাড়বো। এই একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই বগিস না, এইদিকে দেখ, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। হবে ট্রায়াঙ্গেল থেকে রাস্তা তৈরি হয়, তুই দেখতে থাক শুধু। এই ট্রায়াঙ্গেলটা দেখেছিস তো? এবার মনে কর এরকম সিরিজ অফ ট্রায়াঙ্গেল আমি বের করে আনছি। স্যার এটা কি বলছো? আমার পুরো আরো ঘেঁটে যাচ্ছে। যাও বা একটু বুঝেছিলাম আগে, আরো ঘেঁটে যাচ্ছে। কিছুই নাই, দেখ এই পয়েন্টটা, সাপোজ এই পয়েন্টটাকে, এই বগিস না, বুঝতে পারছিস? এই পয়েন্টটা
সাপোজ এই পয়েন্টটাকে টাচ করেছে, বুঝতে পারছিস? তাতে কি মনে হচ্ছে একটা মতো উঁচু মতো হয়ে রয়েছে। তুই তো কথাই বলিস না, স্যারকে দেখাও। মানে এই প্রথম অনেকদিন পর একটা ছবি আঁকতে গিয়ে নিজে হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, মানে মনে করছে ব্যাপারটা এইরকম আর কি, রাস্তাটা বেঁকছে, ঠিক আছে? মানে এবার আমার গাড়ি কিরকম, বাবা গাড়িটা আসবে না নাকি? তোরা বক বক করলে গাড়ি কি করে আসবে? এবার গাড়ি কিরকম আসছে, আমার গাড়ি এইভাবে আসছে, এইটার দুটো চাকা, এইটার দুটো চাকা, ফাইন। বুঝতে পেরেছিস? এখনো যে বুঝতে পারোনি তার জন্য এটা হোমওয়ার্ক থাকবে কিন্তু। ছুঁচো? ঠিক আছে ঠিক আছে, গালাগালি দেবে, বাইরে গিয়ে দেবে, যাতে বাবা আওয়াজ করিস না, আমার মাথায় বাজছে তোদের আওয়াজগুলো। এটা ব্যাংকিং, বুঝতে পেরেছিস? না আন্দাজ পেয়েছিস তো? আমি এতক্ষণ ধরে এত কষ্ট করে করলাম কি তাহলে? মানে তুই এরকম ভাবতে পারিস, এইদিকে দেখ, তুই এরকম ভাবতে পারিস যে, বুঝতে পেরেছিস ব্যাপারটা? মানে উঁচু করা, একটা দিক রাস্তাটা তোলা, অ্যাটলিস্ট নামানো, দিয়ে এরকম বেঁকিয়ে দেওয়া, এটাকে বলে ব্যাংকিং। আর এই যে থিটাটা, সেটা হচ্ছে এই থিটাটা। আমি যাইনি কোনোদিন আন্ডারগ্রাউন্ডে, আমি কোনোদিন আন্ডারগ্রাউন্ড ডার্ক ওয়ার্ল্ডে ঢুকি না। এইদিকে দেখো, কি একটা নতুন সিনেমা বেরিয়েছে, আলিয়া ভাট আছে, ওর বরটা খুব অত্যাচারী, ডার্লিং। আমার 3টে বোন ওটা দেখেছে, তাদের বরগুলোর উপর অকথ্য অত্যাচার করে যাচ্ছে, আর সেই জিনিস এমনি মাথায় চলছে আমার। আমি দিদিকে দেখাইনি এখন অবধি, দিদি কাল থেকে আমায় শুধু বলে যাচ্ছে যে আমাকে দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। আমি কিন্তু ডার্লিংয়ের প্রমোশন করছি না, আগে এটা ক্লিয়ার হয়ে যাও। এইদিকে দেখো, নেক্সট হচ্ছে সাপোজ, এই তো হয়ে গেছে, এইটাই লাস্ট টপিক। এটা যেটুকু আঁকিবুকি করতে এটুকু টাইম হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ 7:21 বাজে। আচ্ছা চট করে বলে দিই, ওভারভিউ দিয়ে দিই। শোন, শরীরটা খারাপ, তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমার গাড়ি, তার টোটাল 4টে চাকা আছে। অটো রিক্সা, কিন্তু এটা অটো রিক্সা নয়। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটাকে সামনে থেকে আসতে, গাড়িটাকে সামনে থেকে দেখছি, এই হচ্ছে গাড়ির হেডল্যাম্প, আর এখানে বসে আছে বাবা। কার বাবা? ঠিক আছে, যে বাবা বললো তার বাবা বসে আছে, কে বললো আমি জানি না। প্রথম কথা হচ্ছে আরো দুটো চাকা আছে, দেখা যাচ্ছে না, বোঝ। এবার যখন গাড়িটা, এই গাড়িটার পাশে সংস্কৃতি দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে কি করে বোঝাবো আমি? ঠিক আছে, একটা পা উপরে, একটা পা পেছনে। না, নাম লিখবো না, ঠিক আছে। কোথায়? ঠিক আছে, এবার গাড়িটা গোল পথে যাচ্ছে তো, ছাড়তে দে আমাকে তোদেরকে। গাড়িটা গোল পথে যাচ্ছে, তাহলে গাড়িটা যদি স্কিড করতে হয়, কোন দিকে স্কিড করবে? আউটসাইডে। যদি ফ্রিকশনাল ফোর্স কাজ করে, এইদিকে কাজ করবে না। প্রথম চাকায় ফ্রিকশনাল ফোর্স F1, পরের চাকায় ফ্রিকশনাল ফোর্স
F2, প্রথম চাকায় রিয়াকশান R1, পরের চাকায় রিয়াকশান R2। টোটাল ওয়েট যদি ওর mg হয় তাহলে mg নিচের দিকে কাজ করছে, নিশ্চয়ই mg কে R1 আর R2 মিলে ব্যালেন্স করেছে। ফ্রিকশনাল ফোর্স F1 কে আমি কি বলবো, নিশ্চয়ই মিউ ইন্টু R1। F2 কে কি বলবো, মিউ ইন্টু R2। টোটাল ফ্রিকশনাল ফোর্স কত, F1 প্লাস F2, তার মানে কি মিউ R1 প্লাস মিউ R2। মিউ কমন নিলে কি হবে, মিউ কমন নিলে হবে R1 প্লাস R2। R1 প্লাস R2 কি mg, তার মানে এটা কি হবে, তার মানে যদি স্কিড করতে না হয় তার মানে নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্স যা আছে সেটার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে স্কিড করে যাবে, তাহলে নো স্কিডিংয়ের কন্ডিশন কি নিশ্চয়ই এর থেকে কম হতে হবে, এটাই রয়েছে ছুটি।